এত কিছুর পরও বেহেয়ামন সেই সুদর্শন মুখশ্রী দর্শন করার লালসায় ছটফট করে ভীষণ ভীষণ করে। খাওয়ার মাঝে নাক সিটকে নিল মীরা। বলল, রুহি কি ছাইপাশ খাওয়াচ্ছিস? হ্যাঁ, আমি খাবো না আর যা। আরেক চামচ মীরার ওষ্ঠধর সম্মুখে তুলে ধরে বলল, ছাই পাশ না যান, এই ইটস পুষ্টি। হাঁ করো। কড়া দৃষ্টিতে তাকালো মীরা। রুহি হাঁসফাঁস করলো, উদ্বেগ নিয়ে বলল, এভাবে তাকাবি না, কতদিন বলেছি আমার রু বের হয়ে আসতে চায়। এই অসময়ে মরে গিয়ে নিজের জামাইকে আমি বিপত্নী করতে চাই না। মীরা বিরক্তি মাখা কণ্ঠে জিজ্ঞেস করলো, মাই, নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছিস? আরে না, ভবিষ্যতের কথা বলতেছি। নে খা, হা কর জলদি। উফ, আমার মনে হচ্ছে আমি আবার বাচ্চারে খাওয়াইতেছি, অথচ বিয়ে একটাই করলাম না এখনো। ইটস পেইন ড্যাম। হাঁ কর বাবু, হাঁ। রুহির উদ্ভট কথা শ্রাবণ করে মীরা খাওয়া শেষ করলো। হাতে স্যালাইন চলছে তার। স্যালাইন শেষ হলেই রিলিজ দেওয়া হবে। মাহুদি আসলো ঈষৎ বাদে। সব কিছু ভুলে বাবার সাথে আদুরে আলাপে ব্যস্ত হলো মীরা। বাবা পাশে থাকলে তার পুরো পৃথিবীটা তখন ফিকে হয়ে পড়ে। সময় প্রবাহিত হওয়ার সাথে সাথে মীরার পুরনো ঘটনা সব মনে পড়ছে শুভ্রের দলে সেই লোকেদের বাজে স্পর্শ করার মুহূর্ত। মনে পড়ছে শুভ্রের সেই বাজে কুরুচিপূর্ণ দৃষ্টি। তিক্ততার মাঝে আবার এক মুঠো প্রশান্তির প্রয়াসে মনে পড়ছে ওশানকে জড়িয়ে ধরার মুহূর্ত। নির্মেদ গাল দুটোর অবস্থা রক্তিমতাই চেয়ে বেহাল তখন। সে এতটা নির্লজ্জ কি করে হলো? হোক না ওশান প্রেমিক পুরুষ তার, লোকটা তো তার পরপুরুষই, তাই না? সে কিভাবে জড়িয়ে ধরলো লোকটাকে এভাবে? ডিভানে বসেছিল মীরা। মাহুদি দরজা ঠেলে প্রবেশ করলো রুমে। হাতে তার পানি ভর্তি গ্লাস আর ঔষধ। মীরা এগুলো সম্মুখে প্রশ্ন করলো, ঘুমাওনি বাবা? এখনই ঘুমাবো, তোমার ওষুধটা দিতে আসলাম। আমি খেয়ে নিতে পারতাম তো বাবা। যাই হোক, নিজের ঔষধ খেয়েছো? মীরা ওষুধ মুখে নিয়ে গ্লাসে ওষ্ঠাধর স্পর্শ করতে করতে জিজ্ঞেস করলো। মাহাদি হেসে সায় জানায়। মীরা ফের জিজ্ঞেস করে, রুহি, মায়ান ওরা দুজন কই বাবা? ডাইনিং রুমে খাচ্ছে। রুহি তো কাল সন্ধ্যা থেকে তোমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। মায়ানও একই, জোর করে রাতে একটু খাইছিল রুহি। দীর্ঘশ্বাস ফেলে বাবাকে ঘুমাতে বলে মীরা এগোলো ডাইনিং রুমে। পথিমধ্যে যাওয়ার সময় কলিং বেলের শব্দে বুড়ুকুটি কুচকে নেয় সে। রুহি ডাইনিং রুম থেকে মীরাকে দেখে চেঁচিয়ে বলল, তুই ঘুম বাদে এখানে কি করছিস? রেস্ট করতে বলো না ডক্টর। দরজা খুলতে উঠে আসছিল রুহি। মাঝে প্রশ্ন করলো। মীরা রুহিকে থামিয়ে দিয়ে বলল, খা তুই, আমি দেখি কে আসলো। সদর দরজা খোলার পর সম্মুখে দৃশ্যমান হয় তার ওশানকে। পরনে সাদা টি শার্ট, সিক্ত কেশ হতে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে কাঁধে। এত রাতে ওশানকে দেখে চমকালো মীরা। চমকিত স্বরে বলল, আপনি এত রাতে? ওশান মোলায়েম কণ্ঠে বলল, কথা ছিল। তুমি কি ঘুমাচ্ছিলে? না, আসুন। ড্রয়িং রুমে সোফায় ওশানকে নিয়ে আসে মীরা। সিঙ্গেল সোফায় বসে কৌতূহলী দৃষ্টিপাত ফেলল ওশানের প্রতি। ওশান বসেনি, তার পোশাক সিক্ত, বৃষ্টিতে ভিজে এসেছে। তোয়ালে এগিয়ে দিয়ে মীরা জিজ্ঞেস করল, বৃষ্টির মাঝে ভিজে এলেন কেন? ছাতা কোথায়? পুলিশ স্টেশন থেকে এসেছি, সেখানে যাওয়ার সময় সঙ্গে ছাতা নেইনি। সিক্ত কেশগুচ্ছ মোছার পরও ওশান বসল না। মীরা বসুন বলতে গিয়েও থেমে যায়। ক্ষীণ দূরে রুহি আর চোখে একবার দুজনকে পরখ করে মায়ানকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। ওশান থেমে থেমে বলে, শুভ্র তোমাকে কিডন্যাপ কেন করেছে জানো? জানি। ও মনে করেছিল আমি আপনার প্রেমিকা, তাই আমাকে কিডন্যাপ করে আপনাকে ব্ল্যাকমেল করে সেখানে নিতে যাচ্ছিল, যাতে শুভ্র সহজে আপনাকে হাতের কাছে পায় আর হত্যা করতে পারে। মীরা সোজা সাপটা উত্তর। ওশান বোধহয় একটু চমকালো, জিজ্ঞেস করলো, জানলে কি করে? ওদের কথোপকথনে বুঝেছি। তো এবার বুঝতে পেরেছো আমায় তোমাকে দূরে রাখার কারণ? অযথা অহেতুক কারণে তোমায় অপমান করার কারণ? মীরা বেশ দেরি করে উত্তর দিল, বলল, না, তোমার সেফটির জন্য মীরা, যদিও লাভ হলো না কিছুই।
তোমাকে শেষ পর্যন্ত সেফটি দিতে পারলাম কোথায়? আমার লাইফটা অত সহজ না মীরা, যতটা তুমি বা তোমরা মনে করো। মীরা মৌনতা পালন করলো, অতঃপর কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুঁল। আপনার লাইফটা সহজ হলে বুঝি আমায় মেনে নিতেন? প্রত্যুত্তর পাওয়া গেল না। হাল ছেড়ে দিল মীরা। নিজ থেকে এরূপ প্রশ্ন করাটা ভুল হয়েছে বই কি। সে নির্লজ্জ, চরম মাপিন নির্লজ্জ। হাতের কালো রঙের ঘড়িতে সময় দেখে উষান বেরিয়ে যেতে যেতে বলল, কিছু প্রশ্ন আকারেই থাকা ভালো মীরা। এরূপ প্রশ্নের উত্তর না জানাই শ্রেয়। যশোরে যাওয়ার প্রস্তুতি শুরু করো। সেখানে হয়তো হবে নতুন কিছু, নতুন যাত্রার সূচনা। অ্যান্ড নাও ইউ শুড টেক রেস্ট। নতুন যাত্রার সূচনা। তিনটে শব্দ বহুবার মস্তিষ্কে আওড়ালো মীরা, কিন্তু বুঝতে পারল না কিছুই। কি আশ্চর্য! উষানের এরূপ কথা বলার মানে কি? কিসের ইঙ্গিত দিয়ে গেল লোকটা? বসন্তটা এবার একটু অন্যরকম। মিষ্টি রোদ্দুরের বদলে থেমে থেমে বৃষ্টি নামছে। একটুক্ষণ পরপর মেদিনীর রূপ দেখে মনে হবে এখন বর্ষা চলছে। প্রভাতে একাধারে মেদিনীতে বর্ষণ হওয়ার পর দ্বিপ্রহর নামতে ক্ষীণ থেমেছে বৃষ্টির তেজ। মেঘের আড়ালে লুকিয়ে থাকা হলদেটে সূর্য উকি দিচ্ছে ক্ষণিক পরপরই। শিমুল গাছটার মগডালে বসে থাকা দুই জোড়া কাক ডানা ঝাপটে ওড়াল দিল। ধূসর মেঘের আবর্তে ছেয়ে থাকা অম্বর ধীর পায়ে সুব্রতার ছেয়ে যাচ্ছে রোমাগত। ঘন সবুজ ঘাসে বর্ষণের জল জমে আটসাট প্রায়। দুই তিনটে নেড়ে কুকুর সূর্যের কিরণ দর্শন করা মাত্রই ছুটে এলো পরিত্যক্ত বাড়িটা থেকে। হাতের ছাতা বেচায় বিরক্ত নিয়ে বন্ধ করে নিল মীরা। এই বৃষ্টি তো এই রোদ, প্রকৃতির ক্ষণে ক্ষণে রূপ পাল্টানো নিয়ে এই মানবী ভীষণ বিরক্ত অতিষ্ঠ। হ্যান্ডব্যাগে ছাতা ঢুকিয়ে মীরা হাঁটা ধরল সামনে। রুহি রিকশার সামনে দাঁড়িয়ে হাত নাড়ছে। পদচরণের গতি কিঞ্চিত বাড়িয়ে দিয়ে রুহি সম্মুখে গিয়ে দাঁড়ালো সে। অতঃপর বিরক্তি নিয়ে শুধালো, অযথা ছাতাটা আনলাম, বৃষ্টি তো থেমেই গেল। রুহি রিকশায় উঠে বসে মীরার জন্য জায়গা করে দিল। শ্রবণ করা বার্তা শুনে প্রতি উত্তরে বলল, আরে চিল, আজকে আমরা সারাদিন বাইরেই, আবার বৃষ্টি আসলে কাজে লাগবে, এখন উঠ। মীরা উঠে বসার পর রিকশা চালক যাত্রা শুরু করলো। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আজ দুদিন পার হয়েছে। মীরা আস্তে আস্তে করে সেই কালো স্মৃতিগুলো মস্তিষ্কে নিরণ থেকে মুছে ফেলার প্রয়াস চালাচ্ছে। তিক্তপূর্ণ অতীত মনে রেখে অযথা নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? যশোরে যাওয়ার প্রসঙ্গে মীরা যখন মাহুদির নিকট আবেদন করলো, কাল রাতে মাহুদি তার আবেদন নাকচ করেনি। মীরা চমকেছিল প্রচণ্ড। বাবা যে তাকে এতটা সহজে যশোরে যেতে দিবে ভাবিনি সে। মীরার মা মারা যাওয়ার পর মাহাদি যশোরে পা রাখেনি। ছেলে মেয়েকে তিনি নিয়েও যাননি। মীরা প্রায়শই জেদ করত মায়ের কবর দেখতে যাবে, নানু বাড়ি যাবে, কিন্তু মাহুদি তার আবেদন প্রতিবারই নাকচ করে এসেছে। তার পরিপ্রেক্ষিতে আজ হঠাৎ যখন মাহুদি তাকে যশোরে যেতে অনুমতি দিল, তখন মীরার আশ্চর্যের সীমা ছিল না কোনো। রিকশা উষানের দাদুবাড়ির সামনে থামতে মীরা ভ্রুকুটি কুচকে নিল। জিজ্ঞেস করল, রিক্সা এখানে থামলো কেন রুহি? রুহি জবাব দেয়, তোরে তো বলাই হয়নি, আমাদের সাথে উমাইশা আপু যাবে শপিংয়ে, আপুরও কিছু কেনাকাটা করার আছে। তপ্ত শ্বাস ছাড়তে ছাড়তে সম্মুখে তাকাতে থমকে রইল মীরা। উমেশের সাথে আরেকজন ব্যক্তিও আসছে, উষান। বেশভূষা আকর্ষণীয় বড্ড। কালো টি শার্টের এবং টি শার্টের উপরে ক্যাজুয়াল হালকা বাদামি রঙের লেদারের জ্যাকেট। চাপদারির সাথে মাথায় ছোট ছোট আর্মি কাট দেওয়া চুলগুলোই যেন উষানকে মানিয়েছে বেশ। চোখে চশমা, হাঁটার ধরনের চমৎকার পদচরণ দর্পণ করার পর মীরা শ্বাস রুখে রইল। লোকটা এত বেশি সুন্দর কেন? কেন সর্বদা তাকে ঘুরে ফেলে দেয় এই মানব চটজলদি? অন্যত্র দৃষ্টিপাত নিক্ষেপ করল মীরা। উমাইশা তাদের নিকট এগিয়ে গিয়ে মিষ্টি কণ্ঠে বলল, তোমাদের সমস্যা হবে না তো আমি সঙ্গে গেলে? বেশি ডিস্টার্ব করছি আমি, তাই না? রুহি চটপট উত্তর দিল, আরে আপু, কিসের সমস্যা? আর বড় বোন সাথে গেলে ডিস্টার্ব ফিল করার কোনো মানেই হয় না। মীরা অন্যমনস্ক। হুঁশে ফিরে আনার জন্য রোহিত হাতের কনুই দিয়ে মীরার বাহুতে গুঁতো দিল। স্বয়ংবিদ ফিরে পেয়ে মীরা হকচকি বলে উঠল, তুমি অযথা নার্ভাস ফিল করছো আপু,
আমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না, ট্রাস্ট মি। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আসলে কি বলো তো, তোমরা দুটাই এত চমৎকার মানুষ, তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। রুহি গমগমে সুরে বলল। আপু, তুমি রিক্সায় বসো আমার সাথে, মীরা উষান ভাইয়ার সঙ্গে যাক। উষান ভাইয়া তো মনে হয় আমাদের সাথেই যাচ্ছে, তাই না? হ্যাঁ যাবে, ও আমাকে একাই ছাড়তে যাচ্ছে না। ওশান ফোনে কথা বলায় ব্যস্ত অদূরে দাঁড়িয়ে। মীরা রুহির প্রতি কড়া দৃষ্টি ফেলে হতাশ হয়ে নামলো রিক্সা থেকে। উমেশা উঠে বসে ওশানকে ডাক দিল উঁচু কণ্ঠে। খানিকক্ষণ বাদে ওশান ফিরে আসলো, জিজ্ঞেস করলো। রুহির সাথে যাচ্ছ আপু? হ্যাঁ, তুই মীরাকে সঙ্গে করে নিয়ে আয়, বাইক আসতে ছাড়লেই আসবি। মোলায়েম কণ্ঠে প্রতি উত্তর। রিক্সা চলে যায়। মীরার অন্তঃকরণে রুহিকে বেশ কয়েকটা বকা দিয়ে ওশানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলল। ওশান তার পানে তাকিয়েছিল। দুজনের একসঙ্গে চোকাচুকি হতে লজ্জায় ইতস্তত বোধ করে নেত্রপলক নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মনে মনে প্রস্তুতি নিল সে কঠিন কণ্ঠে কথা বলার। তার বলার পূর্বেই ওশান জিজ্ঞেস করল। সারাদিন কি এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি মীরা? হয়তো বিহ্বল হয়ে মাথা তুলল মীরা। কি আশ্চর্য, এই লোক বাইকে গিয়ে কখন বসলো? মীরা এগুলো সামনে সপ্তপনে বসলো বাইকের পিছন দিকের সিটে। অতঃপর কঠোরতা নিয়ে বলল। বাইক আসতে চালাবেন, আমার কিছু হলে আপনাকে কিন্তু জেলে পুরে দিব। ওশান তার ছেলের হাসি দিল, বলল। তোমার দ্বারা আদৌ এটা সম্ভব হবে কিনা ভেবে দেখো তো। নেত্রপলকে বাইক ছুটছে। মীরা হিমশিম খাচ্ছে ব্যালেন্স ঠিক রাখতে। ওশানকে সে ধমকে রাগ নিয়ে কয়েকবার বলেছিল বাইকের গতি কমাতে। যদি একরোখা লোকটা তার কথা শোনেনি, বরং সে যত বলতো ততই আরও গতি বাড়ত ওশান। শেষমেশ জড়ো হয়ে ওশানের নিকটবর্তী আসলো মীরা। বিড়বিড় করে স্বগোক্তি করল। আজ জাস্ট আপনাকে পছন্দ করি বলে উষান, আপনার জায়গায় অন্য কেউ হলে তাকে বাইক থেকে ফেলে আমি চরম আঘাত দিয়ে ফেলতাম। বাইক থামতেই দ্রুত পদে নামলো মীরা। মাথা থেকে হেলমেট খুলে রুষ্ট কণ্ঠে বলল। এত জোরে বাইক চালাচ্ছেন কেন আপনি? খারাপ কিছু যদি হয়ে যেত, তার দায়ভার কি আপনি নিতেন? জবাবহীন ওশান বাইক থেকে নেমে পার্ক করলো। পরিশেষে নিজের মনে হেঁটে মীরার পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল। বাইকটা আমার ম্যাডাম, আমি কিভাবে বাইক চালাবো সেটা নিতান্তই আমার একান্ত ব্যাপার। এখন তোমার সমস্যা হলে আই হ্যাভ নাথিং টু ডু। দোষ এখানে তোমার। আমি তোমাকে বলেছি না কি আসো আমার বাইকে বসো, আমার সাথে যাও। ক্রোধে কেঁপে উঠল মীরা। চূড়ান্ত মাত্রার অসভ্য লোকটা তাকে অপমান করে গেল। ওশানের বর্তমান প্রদর্শন করা অ্যাটিটিউড দেখে মীরা রাগ হৈ হৈ করে পারল। রাগের প্রকোপ এসে লম্বা লম্বা কদম ফেলে সামনে এগোলো। পথিমধ্যে পায়ের কাছে আটকালো তার খালি একটা ক্যান। উদ্ভট বুদ্ধি আসে মীরার মস্তিষ্কে। পা দিয়ে খালি ক্যানটাকে সে শূন্য তুলে ওশানের মাথায় নিক্ষেপ করে। কিঞ্চিত আঘাতে অস্পষ্ট স্বরে বিরক্তি নাই ওষ্ঠাধর দুটো আকৃতি করে নিয়ে পেছনে তাকাই কঠিন কয়েক বার্তা পেশ করতে। ঠিক তখনই তার পাশ দিয়ে শাসা করে দ্রুত গতিতে ছুটে গেল মীরা এবং তার সামনেই পড়ে খালি ক্যান। পুরো ঘটনার সেকেন্ডের মাঝেই বুঝে ফেলল ওশান। ইস, মীরাকে যদি এই মুহূর্তে সে তুলে আছাড় দিতে পারত। ভাবির লগে কাজটা লাগছে নাকি ভাই? কর্ণকুহরে কৌতূহলী কণ্ঠস্বর আসতেই ডানে দৃষ্টি ফেলে ওশান। মধ্যবয়সী এক লোক শপিং মলের সামনে ফলমূল নিয়ে বসেছে বিক্রি করতে। ওশান প্রশ্ন করল। জি। না মানে কইতাছিলাম যে আপনার বইয়ের লগে কি ঝগড়া লাগছে? একটু আগে হেঁটে যে আপনার মাথায় বোতলটা লাথি মাইরা দিয়া গেল। লোকটার দুই নেত্র কৌতুক, কণ্ঠে কৌতুকের রেশ, যেন সে বেশ আনন্দ পেয়েছে মাত্র ঘটা ঘটনায়। ওশান খানিক ইতস্তত বোধ করল। শ্লেষের গলায় বলল। ঝগড়া লেগেছে কিনা জানি না ভাই, বাট আরেকটু পর যে আপনার অবস্থা জনসম্মুখে নাজেহাল হবে তা নিশ্চিত জানি। লুঙ্গি সামলান ভাই। কিয়ৎক্ষণ বাদে মুখশ্রীতে বিদ্যমান কৌতুক এখন লজ্জায় ফাটা বেলুনের মতো চুপসে গেছে। লোকটা ব্যস্ত হাতে লুঙ্গিতে হাত দিল। গিট ঢিলে হয়ে গেছে অনেকটা। ওশানের এরূপ কথা বলার মাঝে বুঝতে পারে সে। ওশান তখন পগার পার। বড্ড বেশি বিরক্ত সে।
নিজ ব্যক্তিগত ব্যাপারে যখন বাইরের মানুষের উপস্থিতি দেখে তখন ব্যাপারটা বড্ড বিরক্তিকর ঠেকে তার নিকট। মীরা নিজের জন্য কিছু পোশাক দেখছিল, কোথা থেকে তখন ওশান আসলো দূরত্ব পায়ে। মীরা তাকে দেখে উল্টো হাঁটা ধরেছিল, তবে ওশানের ধমক তাকে মাঝপথে স্থির রূপে দাঁড় করিয়ে দিয়েছে। মীরা কপাল চাপড়ায়, কি দরকার ছিল ক্যানটা এভাবে মাথায় ছুঁড়ে মারা? তখন অমনটা না করলে কি আর এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো? ওশান মীরার বাহু ধরে হ্যাসকা টান দিয়ে নির্জন এক কর্নারে আসলো। এটা মূলত শপিং মলের সিঁড়ির পেছন দিকটা, কার নজরে আসার উপক্রম নেই। মীরাকে এক প্রকার ছিটকে ছেড়ে দিয়ে ওশান দূরে দাঁড়ালো। শেষে রুষ্ট কণ্ঠে বলল, এভাবে পালিয়ে পালিয়ে বেড়ালেই মনে হয় আমার থেকে নিস্তার পাবে তুমি। বেয়াদব মেয়ে, রাস্তায় ওই কাজটা কেন করলে? মীরা স্বাভাবিক রাখলো নিজেকে, শতব্রত কণ্ঠে প্রশ্ন ছুঁল, কোন কাজটার কথা বলছেন? জানো না না? রাগাবে না মীরা আমাকে? দমকে সুরে জবাব, ইচ্ছে হয়েছে করেছি। আপনি যেমন আমায় পুরো রাস্তা আতঙ্কে নিয়ে এসেছেন, আমার কথা শোনেননি, তার শাস্তি প্রাপ্য ছিলেন আপনি। সো দ্যাটস সো ওয়াই আই ডু ইট। তখন পরন্ত বিকেল, সকাল জুড়ে তীব্র বর্ষণের পর দ্বীপর হতে শীতল হাওয়া বইছে। শীতলতা মীরাকে এসে ছুঁয়ে দেওয়ার পর যতটা না কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল, তার থেকেও বেশি কাঁপুনি দিল ওশানের বর্তমান চাহনি। এই লোকটার চোখের গভীরতা অনেক, ঢালো দৃষ্টি নিক্ষেপ করে হু হু করে ওঠে বক্ষস্থল। তখনকার দৃষ্টি একটু অন্যরকম, আসক্তি নেই, মাদকতাময় চাহনি। ওশানের নেত্রজোড়া বর্তমানে মীরার প্রতি সম্মোহনী নেত্রযুগল লাগছে। কয়েক মুহূর্ত চোখে চোখ রেখেই কাটালো। মিনিট খানেক পর স্বয়ংবিদ ফিরে পেয়ে মীরা তাকালো অন্যদিকে। ওশান এগুলো মীরার নিকটবর্তী, মীরার সন্নিকটে নিবিড় রূপে দাঁড়ালো। হতচকিত হয়ে মীরা পিছন ফিরতে গেলে ওশান বাধা প্রদান করে, আলগোছে এক হাত স্থাপন করে মীরার কোমরে, টেনে নিয়ে নিজের সাথে আরেকটু নিবিড় করে। তাদের মাঝে ব্যবধান এখন অতি ন্যূনতম। মীরা কাঁপুনি দিল, ভয়ঙ্কর কাঁপুনি, হাত পা শিরশির করছে। লোকটার উদ্দেশ্য কি? কাপা কণ্ঠে মীরা কোনো মতে জিজ্ঞেস করলো। ওশান নিরুত্তর, মাথা নামলো মীরার ঘাড়ে। বেশ অনেকটা তাকে নিচু হতে হয়েছে। মীরার কাঁধে থুতনি রাখলো ওশান। মুক্ত আরেক হাত দিয়ে জড়িয়ে ধরল মীরার পিঠ, কানের কাছে ওষ্ঠাধর নিয়ে কণ্ঠের খাত নামিয়ে পড়ল, তুমি মানুষ নও মীরা, তুমি মাদকতা আসক্তি। কাঁধ থেকে থুতনি সরিয়ে ওশান সোজা হতে দেখল মীরার চরম আশ্চর্যজনক দৃষ্টিপাত। মিলান হাসলো সে, ভরাট কণ্ঠে বলল, আই অ্যাকসেপ্টেড ইউ ম্যাডাম। গ্রহণ করলাম আপনাকে, আপনার সকল আর্জিকে। আপনার প্রেমময় শহরে প্রবেশ করার নিবেদন আমি গ্রহণ করলাম। আফটার থ্রুন্ডার কামস রেইন। আপাতত লহমা দর্শন করার পর ওশানের এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা মনে হলো। সে যে মাত্র বিনা মেঘে বজ্রপাত ঘটালো। কই, মীরার আঁখি দ্বারা এক ফোঁটা আনন্দ অশ্রু বর্ষিত হলো না, বরং মীরা এখন ঠায় দাঁড়িয়ে কেমন নির্জীব নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে আছে। সে ভেবেছিল মীরা কাঁদবে, খুশির জোয়ারে ভেসে কেঁদে দেবে, কিন্তু তা তো হলো না। মেয়েটার কান্না ভারী মিষ্টি সুন্দর। ওশান ভেবেছিল এবার বুঝি আরও একবার মীরার গুপ্ত কন্দন কালীন সৌন্দর্য দেখতে পাবে, তবে তার হলো কই। আচানক অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে খুশির জোরে আত্মহারা রূপে নিস্তব্ধ। মীরার নেত্রে এটাই ঘটেছে বলে মনে স্থির করল ওশান। চঞ্চল নেত্রযুগল, স্থির নড়চড়বিহীন পুরো দেহ, নিমেদ গাল দুটো মাত্রা অতিরিক্ত শীতল হয়ে আসছে ক্ষণে ক্ষণে। হৃদস্পর্শী বার্তাগুলো মীরা স্বগোক্তি করল পরপর 2 বার 3 বার। মীরার বক্ষ স্থলে প্রশান্তির অনিল ছুঁয়ে গেল। মুখশ্রীতে তার তুমুল প্রশ্নচিত্র বজায়, তবে তা বুঝি ক্ষণিকের জন্য। কিয়ৎক্ষণ বাদে যখন সে তার জীবনের চরম সত্য মনে করলো, তখন তিক্ততায় অন্তকন ছাড়খাড় এলোমেলো হলো। নিজেকে সামলালো সে, নিষ্প্রাণ কণ্ঠে প্রশ্ন ছুঁল, আমার এটা কেন মনে হচ্ছে ওশান যে আপনি আমায় দয়া দেখাচ্ছেন? চমকালো ওশান, অবাক হয়ে বলল, আশ্চর্য, এখানে দয়া শব্দটা কেন আসলো মীরা?
আসার কথা নয় কি, যেখানে আমি একদিন দিয়ে অসম্পূর্ণ কখনো মা হতে পারবো না, যেখানে আমি একদিক দিয়ে অসম্পূর্ণ কখনো মা হতে পারবো না, আপনাকে কখনো বাবা ডাকার জন্য কাউকে এনে দিতে পারবো না, আমার ভবিষ্যৎ যেখানে এই অক্ষমতার কারণে বিয়ে হওয়া সম্পূর্ণ অনিশ্চিত, সেখানে আপনি হঠাৎ আমায় গ্রহণ করছেন। এতদিন আমি আপনার পেছনে ঘুরলাম, আর এই সময়টাতেই মনে হলো আপনার আমাকে গ্রহণ করা উচিত। ওশান থমকালো, ভীষণ চমকালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে এসে জিজ্ঞেস করলো। তুমি জানলে কি করে? আঙ্কেল বলেছে এটা? মীরা তাচ্ছিলের হাসি দিল। নেত্র কান্নে সে অদৃশ্য জলটুকু ধীরে ধীরে দর্শন দিচ্ছে। দৃষ্টি নত করে মীরা জবাব দিল। না, বাবা বলেনি, আমিই জেনেছি। শুভ্র যখন প্রথমবার আমায় সিরিজ দিয়ে ইনজেকশন পুশ করেছিল, তার পূর্বে যে শিশি থেকে তরল পদার্থ নিচ্ছিল, সেই শিশিতে লেখা বাক্যগুলো আমি দেখেছিলাম চশমা ছাড়ে। প্রথমে লেখাগুলো বিশ্বাস করিনি, কিন্তু যখন ও আমায় কোমরের পাশে পুশ করলো ইনজেকশন, তখন ধীরে ধীরে নিশ্চিন্ত হয়েছিলাম ও কোনো ইনজেকশন পুশ করছিল না। যে ড্রাগ শুভ্র আমার কোমরে পুশ করেছে, সেগুলো করেছে যাতে পয়জনের ইফেক্ট জরায়ু ছাড়া অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। হাসপাতালে যখন প্রথম জ্ঞান আসলো, তখন পেটের অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে আমার সন্দেহ গাঢ় হয়েছিল। বাকিটা ডাক্তার রাহির কাছ থেকে জেনেছি। তার কণ্ঠে স্বাভাবিকতা, কণ্ঠনালী কাঁপল না বিন্দুমাত্র। কেমন কাট কাট গলায় জবাব। মীরা কঠিন মনের মেয়ে, সকল পরিস্থিতি দারুণভাবে সামলাতে জানে। ওশান গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তাকে। পরিশেষে ভাবনা বদলালো। অনেক কিছু বলার আছে তার। তোমায় আমি আগে বলেছিলাম কিছু কথা মীরা, তা ভুলে গেছো নাকি বিশ্বাস করনি? অদ্ভুত হয়ে শোনালো ওশানের কণ্ঠস্বর। তার নেত্রে হতাশা বজায়, সুপ্ত ব্যর্থতা ফুটফুটে অবস্থায় নজর কেড়ে কিছু যেন বলছে। মীরা খেয়াল করলো তা, কণ্ঠের প্রগ্রতা টেনে বলল। মনে আছে শুভ্র আপনাকে মারতে না পেরে তখন আপনার নিকটবর্তী আপনজনদের ক্ষতি করা শুরু করেছিল, তাই আপনি আমায় দূরে রাখতেন সর্বদা, অপমান করতেন পদে পদে, যাতে আপনাকে আমি ভুলে যাই। এটা বুঝলাম, কিন্তু বাকিদের কথা, যারা এই মুহূর্তে আপনার সাথে আছে, তাদের সেফটির দরকার ছিল না? শুধু আমিই কেন? দে আর ট্রেন্ড। উজান পুলিশ অফিসার। তীব্রের কথা অবশ্যই বলা লাগবে না, দাদু একসময় পুলিশ অফিসার ছিলেন। সবাই নিজেকে সেফটি দিতে, সেফ রাখতে জানে। আর কার কথা বলছো তুমি? বাবা বাবা দেশের বাইরে থাকে। আপু সে কয়েকদিন হলো আমার কাছে ফিরে এসেছে। আপু আমার কাছে আসার পর তাকে যথেষ্ট সেফটি দিচ্ছি আমি। তপ্তশ্বাস ছাড়া মৃদু শব্দ। তার অধীর দৃষ্টি পড়ল মীরার উপর। মীরা অন্যত্রে তাকিয়ে এক দৃষ্টিতে। তার রাত লাগলো একটু। মেয়েটা এমন অন্যমনস্ক মনমরা রূপে কেন? তার কথাগুলো কেন সে মনোযোগ সহিত শ্রবণ করছে না? ওশান থেমে যাওয়ার পর মীরা মুখ খুলল। জমাট কণ্ঠনালী দ্বারা শব্দগুচ্ছ বের করলো। আপনার চোখে আমি কখনো নিজের জন্য ভালোবাসা দেখিনি ওশান। হঠাৎ তাহলে এভাবে কোনো কারণ ছাড়া আমায় অ্যাকসেপ্ট করার মানে কি? কঠোরতায় ছেয়ে থাকা মুখশ্রীতে এতক্ষণ পর হাসি ফুটে উঠল। সে ধরতে পারল মীরার লক্ষ্য। দৃঢ় স্থির হতে ওশান মীরার গাল স্পর্শ করল। অতি কোমলতার সহিত মীরা ইতস্তত বোধ করল ফের। লোকটা আজ তাকে এমন আদুরে মায়াময় স্পর্শ করছে কেন? তারপর কয়েক পল আলগোছে মীরার এলোমেলো কেশের দলকে কানের পিঠে গুজে দিতে দিতে প্রতি উত্তর করল। কে বলেছে তোমায় আমি ভালোবাসি? ভালোবাসা কি এত সহজে, এত কম সময় হয়? তুমি আমার জন্য অন্য কিছু। আমার মাদকতা তুমি, এক বিশেষ মাদকতা, যাকে ছাড়া এক দণ্ড শান্তিতে শ্বাস নেওয়া দেয়। কষ্টকর ভীষণ। স্থির দুজনে নেত্র চোখে চোখে কাটল কয়েক পল। ওশান পল্লব ঝাপটালেও মীরা পলক ফেলতে ভুলে গেল যেন। অষ্টদর কোন মৃত হাসি রেশ ফুটে উঠল। ভারী কণ্ঠে বলে উঠল। চোখের পলক ফেলুন ম্যাডাম, পানি এসে জমেছে। এভাবে তাকিয়ে থাকলে চোখে জ্বালা করবে। ঝটপট নেত্র পলক দু তিনবার ফেলে মীরা ছিটকে সরে দাঁড়ালো।
স্থির চিত্রে আর চোখে একবার উষানকে দর্শন করলো। উষানের বলা প্রতিটা বাক্য তার অনেক দিনের আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু আজ যখন আকাঙ্ক্ষিত চাওয়া পূর্ণ হলো, তখন তার মনে হচ্ছে ওশানকে নিজের জীবনের সাথে জড়ানোটা ভুল হবে। সে যে অক্ষম। ওশানের তা কোনো দোষ নেই। তাহলে সে কেন বাবা হওয়া থেকে বঞ্চিত হবে? মীরা সিক্ত কণ্ঠে শুধালো। আমার সাথে জড়িয়ে অযথা নিজের জীবনটা নষ্ট করছেন। আমি অক্ষম, কখনো বাবা হতে পারবেন না আপনি, ভেবে দেখুন। ওশান এগিয়ে গেল, ফের আগের মতো করে মীরাকে কাছে টেনে নিল, অতঃপর ফিস করে বলল, বাবা হতে চাই না, হাজবেন্ড হতে পারলেই চলবে, তবে তা শুধুমাত্র তোমার হাজবেন্ড। আমার তুমি হলেই চলবে মীরা, আমার আর কাউকে চাই না, কাউকে না, আমরা দুজনেই যথেষ্ট। মীরা হঠাৎ তারা দেখে অস্থিপ্রায় হয়ে বলল, নেট টাইম আসছে। ওকে, টেক ইউর টাইম, বাট অ্যান্সার পজিটিভ চাই ম্যাডাম, নয়তো আপনাকে কিডন্যাপ করে তুলে আনতে আমি দ্বিধা করব না, মাইন্ড ইট। দ্রুতপদে সিঁড়ি পেছন হতে বেরিয়ে আসলো মীরা। আসার পথে প্রতিমতে হঠাৎ থেমে গিয়ে বিড়বিড় বলল, কম কষ্ট দেননি উষান, আপনাকে নাকানি চোবানি না খাইয়ে আমি আপাতত কোনো কিছু জানাচ্ছি না। ইউ হ্যাভ টু ফিল মাই পেইন। রজনীর তৃতীয় প্রহর। ঘুমন্ত নগরীতে মাঝে মধ্যে ডেকে উঠছে 3-4টে নেড়ি কুকুর। সময় সাপেক্ষ ফের তারা মনোরূপ ধারণ করেছে। অনিলে বইছে বিভিন্ন পুষ্পের মিষ্টি সুঘ্রাণ। কৃষ্ণপক্ষের শেষ তিথির রজনী আজ। কৃত্রিম রশ্মি ব্যতীত চন্দ্রের দর্শন পাওয়া মুশকিল। ভোর হয়ে এলো বলে এখনই গাছের ডালে বসে থাকা পক্ষীদল ডেকে উঠল মৃদু শব্দে। সে শব্দ প্রতিধ্বনিত হল চারপাশে ঘোর নীরবতা ধ্বংস করে। চার দেওয়ালের কক্ষটাই শীতলতা বজায়। ওয়াশরুম থেকে থেমে থেমে আসছে গুমট কন্দনের বিষণ্ণ সুর। ডুকরে কেঁদে উঠছে মীরা। শাওয়ারের নিচে এলোমেলো রূপে ছড়িয়ে ছিটিয়ে সে শুয়ে রয়েছে শুভ্র সাদা ভূমিতে। শাওয়ার থেকে পানি পড়ছে ঝমঝমিয়ে শব্দ করে। এই শব্দ তার কন্দনের ধ্বনি বহির্ভাগে যা হতে রুখে দিচ্ছে ক্রমাগত। মীরা শপিং মল থেকে আসার পর সে যে শাওয়ারের নিচে শুয়ে কাছে, এখন প্রায় 8 ঘন্টা হতে চলে ওর কোনো হেলদোল নেই। শরীরের তাপমাত্রা ইতিমধ্যেই কমতে শুরু করেছে। মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণ তার, হাত পা সর্বাঙ্গ অতিমাত্রায় শীতল হিম। বিবি করে মীরা কিছুক্ষণ পর বলছে, আমি কখনো মা ডাকটা শুনতে পারবো না আম্মু। ওরা আমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমাকে বাজেভাবে ছুঁয়ে দিয়েছে। আমাকে তোমার আঁচলের নিচে লুকিয়ে নাও আম্মু, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না ভালো থাকার কৃত্রিম নাটক করতে। আমি তোমার কাছে যাব আম্মু, আমাকে নিয়ে যাও তুমি। অতঃপর ভারী কন্দন, কানফাটা আর্তনাদময়ী কান্না চাপিয়ে পড়ল চার দেওয়াল জুড়ে। কিয়ৎক্ষণ বাদে মীরা আবছা দেখল তার মাকে আরশির মাঝে, নীল শাড়ি পরিহিত তিনি। তার দিকে যে মুচকি হাসলো সে মিষ্টি হাসি। হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। অতঃপর সব কিছু অন্ধকার, নেত্রযুগল অনায়াসে বন্ধ হয়ে এলো তার। তখন সকাল 9টা ছুঁই। মীরার বাসার নিচে ওশান ব্যস্ত পায়ে পায়চাই করছে। তার আপাতত চাও মীরাকে শেষবারের মতো দেখা। আজ তাকে যশোর যেতে হবে। বিকেল 5টায় সে তীব্রর সঙ্গে রওনা দিবে। ট্রেনের টিকিট কাটা শেষ। অস্থির নেত্র বারবার ঘড়িতে সময় দেখছে সে। মীরা আজ এখনো বারান্দায় আসছে না কেন? মেয়েটা তো ভোরবেলাতেই ঘুম থেকে উঠে বারান্দায় আসে ফুল গাছে পানি দিতে, কিন্তু আজ ওশান প্রায় 3 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে মীরার বাসা নিচে, কিন্তু সকাল থেকে মেয়েটার দর্শন পেল না বিন্দু মাত্র। পকেট থেকে ফোন বের করে রুহির নাম্বারে কল দেয় ওশান। ক্ষীণপাতে রুহি ফোন রিসিভ করতেই ওশান প্রশ্ন ছুঁল, তুমি কি বাসায় রুহি? আপাতত ওপাশ হতে জবাব আসে ভেঙে ভেঙে, না ভাইয়া, আমি মায়ানকে নিয়ে বাইরে এসেছি আমার খালামণির বাসায়। কেন? মীরাও কি তোমাদের সাথে? না, ও তো বাসায় ঘুমাচ্ছে। সকালবেলা আঙ্কেল ডাকলো কতক্ষণ, আমি আসার সময় ডেকে এলাম, উঠলো না। মীরা বাসায় একা, আঙ্কেল ঢাকা গিয়েছে। ও, আমার মীরার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই তোমাকে ফোন দিয়েছি। আপনি বাসায় যান ভাইয়া, বাসায় বুয়া আছে, আর মীরাও এতক্ষণে উঠে গেছে হয়তো। ওশান ফোন কাটার পূর্ব মুহূর্তে ছোট্ট করে জবাব দিল, আচ্ছা দেখছি।
ওশান দ্রুত পায়ে উপরে উঠে এলো। তার হঠাৎ করে ভীষণ অস্থির অস্থির লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ললাটে নোনা ঘামের উৎপত্তি ঘটেছে বিন্দু বিন্দু পরিমাণে। দ্রুত পদে 10 তলায় উঠে এসে কলিং বেল চাপ দিল কয়েকবার। কিয়দ্দশ বাদে দরজা খুলল অল্প বয়সী এক নারী। ওশান চেনে তাকে, মিনাদের বাসায় কাজ করে তিনি, নাম রুবা। ওশানকে দেখে এসে স্বস্তির শ্বাস ফেলে বলল,